আমরা অপটিক্সের দুইটা চ্যাপ্টার পড়ব। তো একটা চ্যাপ্টার হচ্ছে সেকেন্ড পার্টের 6th চ্যাপ্টার জ্যামিতিক আলোক বিজ্ঞান, অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে সেকেন্ড পার্টের 7th চ্যাপ্টার, এটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, ফিজিক্যাল অপটিক্স। এইটা আমরা আজকে শুরু করব। তাহলে অপটিক্সের কয়টা অধ্যায় পড়ি? দুইটা অধ্যায়, অলরেডি একটা অধ্যায় শেষ। এখন আলোর দুইটা তত্ত্বের উপর ভিত্তি করে এই দুইটা অধ্যায় দাঁড়ানো। প্রথম অধ্যায়টা অর্থাৎ জিওমেট্রিক্যাল অপটিক্স, এইটার বেজ হচ্ছে আলোর কণা তত্ত্ব, মানে আলো সরল রেখায় চলে, চলার পথে আলো বাঁকে না। তাহলে আলো চলার পথে বাঁকতেছে না, সোজা যাচ্ছে, সরল রেখায় যাচ্ছে। দেখো আমরা প্রতিফলিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, আপতিত রশ্মি এগুলো আঁকার সময় সরল রেখায় আঁকছিলাম। আমরা কখনো বাঁকায় আঁকছি? আঁকি নাই। তো এই যে কণা তত্ত্ব অর্থাৎ আলো সরল রেখায় চলে, এই নীতির উপর দাঁড়িয়ে আমরা যে সকল ঘটনার ব্যাখ্যা করতে পারি, সেই সকল ঘটনা নিয়ে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞান এই অধ্যায়ে আলোচনা করছিলাম। কোন কোন ঘটনার ব্যাখ্যা করতে পারি? প্রতিফলন, প্রতিসরণ, এই ঘটনার ব্যাখ্যা করতে পারি। আলোর ক্ষেত্রে আরও কিছু ফেনোমেনা ঘটে, সেই ফেনোমেনাগুলোর ব্যাখ্যা আমরা আর এই কণা তত্ত্ব দিয়ে করতে পারি না। কি কি ফেনোমেনা? তিনটা ঘটনা: ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন। এই তিনটা ঘটনার ব্যাখ্যা আলো সরল রেখায় চলে এই নীতির উপর দাঁড়িয়ে থেকে আর আমরা ব্যাখ্যা দিতে পারি না, প্রমাণ করতে পারি না। তো অপবর্তন, ব্যতিচার বা সমাবর্তন হচ্ছে আলোর বেঁকে যাওয়ার ঘটনা। আমি যদি তোমাকে একটু অপবর্তনের সংজ্ঞাটা ছোট করে বলি, অপবর্তনের সংজ্ঞাটা হচ্ছে আলো চলার পথে সরু চির বা প্রতিবন্ধকের ধার ঘেঁষে যাওয়ার সময় আলোর বেঁকে জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে প্রবেশ করার ঘটনাটাকে বলা হয় অপবর্তন। মানে আলো বেঁকে যাবে, বেঁকে জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে প্রবেশ করবে, এই ঘটনাটাই হচ্ছে অপবর্তন। তোমরা আঁকবা না এই চিত্রটা। মনে করো এইটা হচ্ছে একটা আলোক উৎস, এই আলোক উৎসের সামনে আমি একটা প্রতিবন্ধক রাখছি, বাধা, আর এইখানে একটা পর্দা রাখা আছে। তো এই উৎস থেকে যদি আলোক তরঙ্গ নির্গত হয়, মানে আলো নির্গত হয়, তাহলে এইখান থেকে দেখো সোজা আলো এই বরাবর এখানে চলে আসবে, আলো সোজা এই বরাবর এখানে চলে আসবে। আলো যখন এইভাবে এসে আপতিত হবে তখন প্রতিবন্ধকে বাধা পাবে, এই আলোক রশ্মিটা কিন্তু ওই পাশে যাইতে পারবে না। তাহলে এইখান থেকে যদি আমি টর্চ লাইটের আলো ফেলি, এটা হচ্ছে প্রতিবন্ধক, তাহলে এই দেওয়ালে অর্থাৎ পর্দায় আমি এই প্রতিবন্ধকের ছায়া পাবো। তাহলে জ্যামিতিক ছায়া অঞ্চল মানে অন্ধকার অঞ্চল, দেখো তো এতটুকু না, এইটা হচ্ছে জ্যামিতিক ছায়া অঞ্চল। কেন বলা হচ্ছে জ্যামিতিক ছায়া অঞ্চল? মানে আলো এই দেখো সরল রেখায় আসলো, এই যে আপতিত রশ্মি সরল রেখায় আসলো, এই যে আপতিত রশ্মি সরল রেখায় এসে পর্দায় পড়লো। তাহলে এই যে মাঝখানের এই অংশটুকুতে দেখো কোনো আলো আসে নাই, এই অঞ্চলটাই যে সরল রেখায় আসলো, আলো সরল রেখায় চলে আসলো, আমি একটা অন্ধকার অঞ্চল পাইলাম। এই যে আলো সরল রেখায় চলে যে অন্ধকার অঞ্চলটা তৈরি করলো, এটাকে বলা হচ্ছে জিওমেট্রিক্যাল ডার্কনেস, মানে জ্যামিতিক অন্ধকার অঞ্চল। এখন এই জ্যামিতিক অন্ধকার অঞ্চলের মধ্যে তুমি যদি একটু খুব ভালোভাবে খেয়াল করো, দেখো এইটুকু তো অন্ধকার অঞ্চল, এইটুকু পুরো ডার্ক থাকবে, অন্ধকার, এর উপরে কিন্তু আলো। মানে দেখো এখান থেকে আলো গিয়ে তো এই পয়েন্টে পড়তে পারছে, এখান থেকে আলো গিয়ে বাধা তো নাই, তাহলে সোজা গিয়ে এই পয়েন্টে পড়তে পারছে না। তাহলে এইখান থেকে এই যে নিচের দিকে আলোকিত অঞ্চল, আবার এইখান থেকে এই যে উপরের দিকে আলোকিত অঞ্চল, তাহলে জ্যামিতিক ছায়া অঞ্চল হচ্ছে এই অংশটুকু। এখন এই অন্ধকার অঞ্চলটুকুর মধ্যে তুমি যদি খুব একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে দেখবা এইখানে মানে এই যে এই পয়েন্টটাতে, এই যে এইখানে খুব কাছাকাছি কোনো একটা পয়েন্টে, এইখানে এরকম এই যে কাছাকাছি অঞ্চলের মধ্যে, এখানে তো পুরোটাই অন্ধকার হওয়ার কথা ছিল, কিন্তু তুমি দেখবা কিছু আলো এখানে পৌঁছাইছে। মানে এইখানের এই যে অঞ্চলটা, এই যে একেবারে জিওমেট্রিক্যাল যে অন্ধকার অঞ্চল, তার এই কর্নারে কিনারা ঘেঁষে এইখানে দেখবা একেবারে অন্ধকার না। মানে ওইখানে অঞ্চলটা তুমি যদি একটু খুব ভালো করে খেয়াল করো, তুমি এক্সপেরিমেন্ট করে নিজেও দেখতে পারো, একটা অন্ধকার রুমে একটা টর্চ লাইট দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, এই অঞ্চলটার মধ্যে একটা আলো ছায়া অঞ্চল তৈরি হবে, মনে হবে যেন এখানে একটু আলো ছায়া ভাব। মানে ওইখানে পুরো ডার্ক না, পুরো অন্ধকার না, ওইখানে একটু আলো প্রবেশ করছে। ঠিক একইভাবে এইখানেও দেখা যাবে যে এইখানে একটু আলো এইভাবে প্রবেশ করছে। এখন প্রশ্ন হচ্ছে আলো ওইখানে গেল কিভাবে? আলো কিভাবে চলে? সরল রেখায় চলে। তো আলো যদি সরল রেখায় চলে তাহলে তো আলোর এইখানে পৌঁছানোর কথা না, তাহলে আলো অবশ্যই বেঁকে যাচ্ছে। এই যে আলোর বেঁকে যাওয়ার ঘটনাটা, এটাকেই বলা হচ্ছে অপবর্তন। আলো সরল রেখায় চলে তো এখানে পৌঁছাইতে পারতো না, আলো বেঁকে গেছে। আলো সরল রেখায় চলে এইখানে পৌঁছাইতে পারতো না, আলো বেঁকে আসছে। তাহলে এই যে জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলোর বেঁকে আসার এই যে ঘটনাটা,
এটাকেই বলা হচ্ছে অপবর্তন। তো এরকম আরো একটা ঘটনা ঘটে যেটা ব্যতিচার এবং সমাবর্তন। তো এই ঘটনাগুলোর ব্যাখ্যা আমরা আর আলোর কণা তত্ত্ব অর্থাৎ আলো সরল রেখায় চলে এই স্টেটমেন্টের উপর দাঁড়িয়ে থেকে দিতে পারি না, কারণ এখানে তো আলো বেঁকে যাওয়ার ঘটনাটা। তাহলে আলো সরল রেখায় চলতেছে, এই স্টেটমেন্টের উপরে দাঁড়িয়ে থাকলে হবে, তাহলে এই স্টেটমেন্ট থেকে নামতে হবে। এখন আলো বেঁকে যায় এরকম কোনো একটা তত্ত্ব আমাদের লাগবে, মানে আলো বেঁকেও চলতে পারে। সরল রেখায় চললে তো আলো বাঁকতে পারবে না, চলার পথে যদি স্ট্রেট লাইন সে ফলো করে বাঁকতে তো পারবে না। তুমি একটু চিন্তা করে দেখো তো, যদি আলো এরকমভাবে তরঙ্গ আকারে সঞ্চালিত হয় তাহলে আলো কিন্তু বেঁকে যেতে পারে। তো এইখান থেকে আসলো আলোর তরঙ্গ তত্ত্ব। বিজ্ঞানী হাইগেন্স হচ্ছে এর প্রবর্তক, সে আমাদের সামনে নিয়ে আসলো আলোর তরঙ্গ তত্ত্ব। এই তরঙ্গ তত্ত্বের সাহায্যে পরবর্তীতে আমরা এই তিনটা ফেনোমেনার ব্যাখ্যা দিতে পারলাম। কোন তিনটা ফেনোমেনা? অপবর্তন, ব্যতিচার আর সমাবর্তন। এই তিনটা ফেনোমেনার ব্যাখ্যা আমরা দিতে পারলাম। তাহলে একটা প্রশ্ন, আগে যে আমরা কণাতত্ত্ব শিখছিলাম, তাহলে কণাতত্ত্ব কি বাতিল হয়ে গেল? কথা হচ্ছে কণাতত্ত্ব চিন্তা করা হইলো যে কণাতত্ত্ব তাহলে আর কাজ করতেছে না, কণাতত্ত্ব তাহলে ফেলে দিলাম আমরা। এখন তাহলে আগে কণাতত্ত্বের সাহায্যে আমরা যে দুইটা ঘটনার ব্যাখ্যা দিয়েছি, তাহলে এখন তরঙ্গ তত্ত্বের সাহায্যে ওই দুইটা ঘটনারও ব্যাখ্যা করা লাগবে, তাহলে আমরা তরঙ্গ তত্ত্বটাকে গ্রহণ করতে পারবো। তো আমরা দেখলাম কি যে তরঙ্গ তত্ত্ব দিয়ে আগের দুইটা ঘটনারও ব্যাখ্যা করা যায়, প্রতিফলন প্রতিসরণ দুইটা ঘটনারই ব্যাখ্যা করা যায়। ঝামেলাটা লাগলো হচ্ছে যখন ভাবা হইলো যে তরঙ্গ সঞ্চালনের জন্য তো মাধ্যম লাগবে, মিডিয়াম ছাড়া তো তরঙ্গ সঞ্চালিত হতে পারে না। তাহলে আলোর তরঙ্গ তত্ত্ব, তরঙ্গ আকারে আলো সঞ্চালিত হচ্ছে, তরঙ্গ তত্ত্বের মূল কথাই হচ্ছে তরঙ্গ আকারে আলো সঞ্চালিত হচ্ছে, তাহলে মিডিয়াম লাগবে, উইদাউট মিডিয়াম তরঙ্গ সঞ্চালিত হতে পারবে না। তো তখন চিন্তা করা হইলো পুরা মহাবিশ্ব একটা কাল্পনিক মাধ্যমে ডুবে আছে, সেই কাল্পনিক মাধ্যমটা হচ্ছে ইথার। এই ইথারের মধ্য দিয়ে আলোক তরঙ্গ সঞ্চালিত হচ্ছে, মানে সূর্য থেকে দেখো পৃথিবীতে আলো আসতেছে, তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতেছে, এখানে অবশ্যই কোনো না কোনো মিডিয়াম আছে। তা আমরা দেখো মিডিয়াম পাচ্ছি না, তো তখন ধরে নেওয়া হইলো বা কল্পনা করা হইলো যে ইথার নামক একটা মাধ্যমে ডুবে আছে। তো পরবর্তীতে বিজ্ঞানী মাইকেলসন এবং মল্লি তারা এক্সপেরিমেন্ট করে দেখাইলো যে এরকম ইথার বলে আসলে কিছুই নাই, ইথারের কোনো অস্তিত্বই নাই। তাহলে ইথার বাদ হয়ে গেল। তাহলে ইথার যদি না থাকে, মানে মিডিয়াম যদি না থাকে, তাহলে এই যে তরঙ্গ সঞ্চালিত হচ্ছে আলোক তরঙ্গ, তারও তো আবার কোনো অস্তিত্ব থাকে না। হ্যাঁ, সিটে নাম নাই, এই যাদের সিটে নাম নাই তারা পিছনে রোল লিখে দাও, যাদের সিটে নাম নাই তারা পিছনে রোল লিখে দাও, ঠিক আছে? আমার চারটা নাম, আমার নামই নাই। আমার ফুল নামে দুইটা নাম, দীপ নামে একটা নাম, আর আমার নাম। ওর সিটে নাম নাই, হ্যাঁ সিটে নাম নাই, ওর নাম আছে, সিটে আবার তিনটা নাম। তোর কেমনে? ও মানে ভাঙে ভাঙে তিনটা নাম। ও আচ্ছা, এই বাদ দাও। দেখো কি বলতেছিলাম, কোথায় পাচ্ছিলাম? আচ্ছা দেখো, তাহলে তারা প্রমাণ করে দেখাইলো যে ইথার বলে কিছু নাই, তাহলে এই যে তরঙ্গ তত্ত্ব তার আর কোনো অস্তিত্ব থাকে না, সেটা অস্তিত্ব সংকটে পড়ে যায়। তো পরবর্তীতে দেখা গেল যে ম্যাক্সওয়েল সে বলল কি যে তরঙ্গ আসলে দুই ধরনের তরঙ্গ, মিডিয়াম ছাড়া তরঙ্গ সঞ্চালিত পারে আর মিডিয়ামের মধ্য দিয়েও তরঙ্গ সঞ্চালিত হতে পারে। তো যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম লাগে সেটাকে আমরা বলি যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ, আর যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যম লাগে না, মিডিয়াম ছাড়াই যে তরঙ্গ সঞ্চালিত হতে পারে সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তাড়িৎ চুম্বক তরঙ্গ। তো আলো হচ্ছে উইদাউট মিডিয়াম সঞ্চালিত হয়, আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তাড়িৎ চুম্বক তরঙ্গ। তো এইবার আর তখন মনে করো যে ঝামেলা হইল না, তাহলে তরঙ্গ তত্ত্ব টিকে থাকলো। এবার আমরা এই তরঙ্গ তত্ত্বের সাহায্যে এই অধ্যায়ে একে একে অপবর্তন, ব্যতিচার এবং সমাবর্তন এই তিনটা ঘটনার ব্যাখ্যা দেখব। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্বটা কি জিনিস। তো তরঙ্গ তত্ত্ব এটা বুঝতে গেলে আমাদের বোঝা লাগবে তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। লেখো, হেডিং লেখো, সপ্তম অধ্যায়, সেকেন্ড পার্টের সপ্তম অধ্যায়, ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান, ওয়েভ থিওরি অফ লাইট, ওয়েভ থিওরি অফ লাইট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রথমে তরঙ্গ মুখ, তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট, তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। তরঙ্গমুখের সংজ্ঞা কি? তরঙ্গমুখের সংজ্ঞা হচ্ছে
তরঙ্গ সঞ্চালনের পথে, হেই, ফোন রাখো, ক্লাসের মধ্যে ফোন ধরে আমি ক্লাসে আছি, ফোন আসছে কেটে দেওয়া যায় না, সামনে বসে ফোন ধরছে, কত সাহস। তরঙ্গ সঞ্চালনের পথে, এই যে ঝাড়ি খেয়ে থাকলা, এই যে রেকর্ড হয়ে থাকলো, ঠিক আছে? 28155, এটা আমার দোষ না, আমার ফোন তো বাজারই কথা না, আমার এই ফোনে যে সিম আছে নাম্বারই তো কেউ জানে না। তাই দেখো, তরঙ্গ সঞ্চালনের পথে সমদশা সম্পন্ন কণাগুলোর সঞ্চার পথকে তরঙ্গমুখ বলে, তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট বলে। এইটা হচ্ছে তরঙ্গমুখের সংজ্ঞা। তরঙ্গমুখকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে ভাগ করা যায়, প্রথমটা হচ্ছে গোলীয় তরঙ্গমুখ বা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, আর দুই নম্বরটা হচ্ছে সমতল তরঙ্গমুখ বা প্লেন ওয়েভ ফ্রন্ট। তো আমরা এখন এই তরঙ্গমুখ একে বুঝবো। তরঙ্গমুখকে দুই ভাগে ভাগ করা যায়, গোলীয় তরঙ্গমুখ, কখন আমরা গোলীয় তরঙ্গমুখ পাবো, গোলীয় তরঙ্গমুখ দেখতে কেমন হবে, কখন আমরা সমতল তরঙ্গমুখ পাবো, সমতল তরঙ্গমুখ দেখতে কেমন হবে। তাহলে এক নম্বরটা গোলীয় তরঙ্গমুখ। যদি কোনো একটা বিন্দু উৎস থেকে তরঙ্গ নির্গত হয়, তো সেই বিন্দু উৎসের জন্য আমরা যে তরঙ্গমুখ পাই সেই তরঙ্গমুখটা হয় হচ্ছে গোলীয় তরঙ্গমুখ। আমার যদি সংজ্ঞায় আসে যে গোলীয় তরঙ্গমুখ কাকে বলে, তো দেখো সংজ্ঞা কষ্ট করে মুখস্থ করার দরকার নেই, সংজ্ঞা আমরা এখান থেকে দিতে পারবো। তরঙ্গমুখের সংজ্ঞা আমি কি লিখছি? তরঙ্গ সঞ্চালনের পথে সমদশা সম্পন্ন কণাগুলোর সঞ্চার পথ বা গতিপথ, মানে সমদশা সম্পন্ন কণাগুলো যে তলে অবস্থান করবে সেটাকেই বলা হবে তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। এখন বলতেছে গোলীয় তরঙ্গমুখ কাকে বলে, তাহলে তুমি এভাবে লিখবা, তরঙ্গ সঞ্চালনের পথে সমদশা সম্পন্ন কণাগুলোর সঞ্চার পথ যদি গোলীয় হয় তবে ওই তরঙ্গমুখকে গোলীয় তরঙ্গমুখ বলে। আর যদি বলে সমতল তরঙ্গমুখ কাকে বলে, তাহলে তরঙ্গ সঞ্চালনের পথে সমদশা সম্পন্ন কণাগুলোর সঞ্চার পথ যদি সমতল হয় তবে ওই তরঙ্গমুখকে সমতল তরঙ্গমুখ বলে। আলাদা করে সংজ্ঞা মুখস্থ করার দরকার আছে, বুঝে বুঝে সংজ্ঞা দেওয়া যায়। এখন কথা হচ্ছে গোলীয় তরঙ্গমুখটা আমি কিভাবে পাবো? যদি আমার তরঙ্গ উৎস একটা বিন্দু উৎস হয়, একটা পয়েন্ট সোর্স হয়, মানে তুমি চিন্তা করো যে এইখানে একটা আলোক উৎস আছে, এই যে এখানে একটা ছোট্ট একটা আলোক উৎস আছে, এই আলোক উৎস থেকে আলোক তরঙ্গ নির্গত হচ্ছে। এখন তুমি যদি চাও যে না আমি আলোর কথা না আমি শব্দের কথা ভাববো, এখানে তুমি চিন্তা করতে পারো যে এখানে একটা সাউন্ড বক্স আছে, যে সাউন্ড বক্স থেকে শব্দ তরঙ্গ নির্গত হচ্ছে। তুমি শব্দ তরঙ্গের কথাও চিন্তা করতে পারো, আলোক তরঙ্গের কথাও চিন্তা করতে পারো। কিন্তু আমরা তরঙ্গের আসলে দুইটা চ্যাপ্টার পড়ি, ফার্স্ট পার্টে একটা চ্যাপ্টার পড়ছি, সেই চ্যাপ্টারটাতে আমরা আসলে মূলত মেকানিক্যাল ওয়েভ নিয়ে আলোচনা করছি। দেখো উদাহরণ হিসাবে সব সময় সামনে কিন্তু আমরা শব্দ তরঙ্গের কথাটাকেই আনতাম। আর এখানে আমরা সেকেন্ড পার্টে তরঙ্গের আরও একটা চ্যাপ্টার পড়বো, এখানে উদাহরণ হিসেবে আমরা আলোক তরঙ্গটাকে সামনে আনবো। মানে এইটা আমরা মূলত আসলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তাড়িৎচুম্বক তরঙ্গের একটা চ্যাপ্টার পড়তেছি, বুঝতে পারছো? তরঙ্গের দুইটা চ্যাপ্টার, যান্ত্রিক তরঙ্গের একটা শব্দ উদাহরণ হিসেবে সামনে আনতাম, আর একটা এখানে হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গ, তাড়িৎচুম্বক তরঙ্গ, এখানে উদাহরণ হিসেবে আলোটাকে সামনে আনবো। তো এইটা হচ্ছে একটা আলোক উৎস, এই আলোক উৎস থেকে আলোক তরঙ্গ নির্গত হচ্ছে। আচ্ছা, এই উৎস থেকে কি শুধুমাত্র এই যে ডান দিকে আলোক তরঙ্গ নির্গত হচ্ছে, মানে আলো সঞ্চালিত হচ্ছে? না, এদিকেও সঞ্চালিত হচ্ছে, এই দিকেও সঞ্চালিত হচ্ছে, উপরে নিচে, এই যে সামনে পিছনে সব দিকেই কিন্তু আলোক তরঙ্গ নির্গত হচ্ছে। শুধুমাত্র একটা ডিরেকশনে তরঙ্গ সঞ্চালিত হচ্ছে না, তরঙ্গ এই উৎসের চারপাশে মিডিয়ামের মধ্য দিয়ে সব দিকে সমভাবে সঞ্চালিত হচ্ছে। তাহলে চিন্তা করো যে এখান থেকে এই মনে করো যে একটা তরঙ্গ এভাবে সঞ্চালিত হচ্ছে, আলো হচ্ছে আর তরঙ্গ, তো আমি আর তরঙ্গ হিসাবে আঁকতেছি। শব্দ হলে হয়তো সংকোচন প্রসারণ এইভাবে আঁকতে পারতাম, তো আলো হচ্ছে আর তরঙ্গ, এটা আমরা এই অধ্যায়ে প্রমাণও করব।
তো এইভাবে আর তরঙ্গের মতো করে আঁকলাম। তাহলে এই দিকে যাচ্ছে তরঙ্গ সঞ্চালিত হয়ে এই দিকে আসতেছে, তরঙ্গ সঞ্চালিত হয়ে নিচের দিকে যাচ্ছে, তরঙ্গ সঞ্চালিত হয়ে উপরের দিকে যাচ্ছে, মানে সব দিকে তরঙ্গটা সঞ্চালিত হচ্ছে। এখন আমি কি বের করতে চাই? তরঙ্গ মুখটা বের করতে চাই। তো তরঙ্গ মুখের সংজ্ঞায় কি বলা আছে? তরঙ্গ সঞ্চালনের পথে কেমন কণা? সমদশা সম্পন্ন কণা। তাহলে আমার তরঙ্গ সঞ্চালনের পথে সমদশা সম্পন্ন কণাগুলোকে খুঁজে বের করতে হবে। এখন সমদশা সম্পন্ন কণা বলতে আমি কি বুঝি বলো? যে সকল কণা তরঙ্গস্থিত, যে সকল কণা একই গতির সম্মুখ অবস্থায় আছে, মানে তাদের গতির সম্মুখ অবস্থাটা সেম। এই গতির সম্মুখ অবস্থা সেম বলতে বোঝাচ্ছে তাদের সরণ, তাদের বেগ, বেগের দিক, তাদের ত্বরণের দিক সব কিছু সেম টু সেম হবে, একই রকম হবে। তাহলে আমাদের সেরকম কিছু কণা খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে উৎস, তরঙ্গের উৎস। তো মনে করো t=0 সময় উৎস থেকে তরঙ্গ এই যে চারিদিকে সঞ্চালিত হওয়া শুরু করছে। দেখো তুমি একটু হাতের দিকে তাকাও, এই যে উৎস এখানে ছিল, তো তরঙ্গ সঞ্চালিত হয়ে এই যে সব দিকে যাচ্ছে, এইভাবে তরঙ্গ সব দিকে সঞ্চালিত হয়ে ছড়ায় পড়তেছে। কোনো একটা নির্দিষ্ট সময় তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সেই দূরত্বে আমি যদি সব দিকে যাই, সামনে পিছনে ডান পাশে বাম পাশে উপরে নিচে সব দিকে যদি সেম দূরত্ব আমি যাই, একটা নির্দিষ্ট সময় তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করলো, তাহলে আমি যে কণাগুলো পাবো সেই কণাগুলো সমদশা সম্পন্ন কণা হবে না? উৎস থেকে সেম দূরত্বে যাচ্ছি। তাহলে দেখো তুমি একটু খেয়াল করো, মনে করো তরঙ্গটা হচ্ছে আলোক তরঙ্গ, সি বেগ নিয়ে সঞ্চালিত হচ্ছে। তাহলে টি সময়ে তরঙ্গ যত দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্ব এস = কি হবে? সিটি। এখন তুমি বলতে পারো ভাই এই সূত্র কেন খাটালেন? এই সূত্র ছাড়া আমি কোন সূত্র খাটাবো? তরঙ্গ কিভাবে সঞ্চালিত হয়? সমবেগে। তরঙ্গের বেগ হচ্ছে সমবেগ। তাহলে সমবেগের জন্য সূত্র s = ct। ধরো কোনো একটা নির্দিষ্ট মুহূর্ত, নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময়ে তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করলো। এই যে t=0 এখান থেকে যাত্রা শুরু হয়ে তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করলো, এই যে ছড়ায় পড়ে কত দূরত্ব সে গেল। তাহলে এইখান থেকে যতটুকু দূরত্ব, এইখান থেকে ততটুকু দূরত্ব, এইখান থেকে ততটুকু দূরত্ব, এইখান থেকে ততটুকু দূরত্ব, এইভাবে উৎস থেকে সেম দূরত্ব, মানে সেম টাইমে অতিক্রান্ত দূরত্ব। তো দেখো বেগ তো কনস্ট্যান্ট সি, এখন টাইমের মানটা যদি একই বসাই তাহলে দূরত্বও পাবো একই। তাহলে এই দিকে মনে করো এস দূরত্ব গিয়ে এইখানে পৌঁছাইলো তরঙ্গটা, তাহলে এখানে এই যে কণাটা পাবো, এই হচ্ছে একটা কণা। এখন ঠিক একই রকম এই যে কণাটা, এই কণাটা যে দশায় আছে সেরকম আমি আরো একটা কণা খুঁজে বের করতে চাই। তাহলে উৎস থেকে আমার ওই একই দূরত্বে এই দিকে যাওয়া লাগবে, ঠিক আছে? একই দূরত্বে ওই এস দূরত্ব অতিক্রম করে যদি আমি এখানে পৌঁছাই, তাহলে এখানে যে কণাটা পাবো, এই কণাটা আর এই কণাটা কেমন কণা? সমদশা সম্পন্ন কণা। ঠিক একইভাবে এইখানেও সেম দূরত্বে একটা সমদশা কণা পাওয়া যাবে, এইখানেও সেম দূরত্বে সমদশা সম্পন্ন কণা পাওয়া যাবে। এরকম কি মাত্র 4টা কণা পাওয়া যাবে? কতগুলো কণা পাওয়া যাবে? অসংখ্য কণা পাওয়া যাবে। এদিকে এরকম একটা কণা পাওয়া যাবে। এবার তুমি চিন্তা করো, তলটা কিন্তু 2D না, 3D। এই যে একটা আলোক উৎস আছে, এই উৎস থেকে চারিদিকে আলো ছড়ায় পড়তেছে। তাহলে আমি উৎস থেকে সেম দূরত্বে সামনে যাব, সেম দূরত্বে পিছনে যাব, ডান দিকে বাম দিকে উপরে নিচে সব দিকে সেম দূরত্বে যাব। সেম দূরত্বে গিয়ে আমি যে তলগুলো, মানে যে কণাগুলো খুঁজে পাচ্ছি, যে কণাগুলো আছে এই যে উৎসের চারপাশে, সেই কণাগুলো হচ্ছে সমদশা সম্পন্ন কণা। তুমি দেখো তো ওই কণাগুলো কেমন তলে অবস্থান করতেছে? একটা গোলক তলে অবস্থান করতেছে, এই কারণে তরঙ্গমুখটা হচ্ছে গোলীয়। তাহলে আমি যদি দেখো এই কণাগুলো যে তলে অবস্থান করতেছে, অর্থাৎ কণাগুলোর সঞ্চার পথ, এই সঞ্চার পথটাকে যদি একটু চিত্রে দেখাই, দেখো তো চিত্রটা এরকম হবে না? এরকম হবে না একটা চিত্র? তাহলে এই যে তলটা, এই তলটা কেমন তল? গোলক তল। অনেকের কাছে মনে হইতে পারে ভাই আপনি তো বৃত্ত আঁকলেন। কি আঁকলাম আমি বোর্ডে? বৃত্ত আঁকলাম। দেখো বোর্ড হচ্ছে 2D, এই চিত্রটা 2D না, এই চিত্রটা 3D। তাহলে তুমি একটু ওইভাবে চিন্তা করো, মানে আমি বোর্ডে আঁকছি, বোর্ড তো 2D, এই কারণে মনে হচ্ছে আমি একটা বৃত্ত আঁকছি। তাহলে বৃত্তের 3D ফর্মটাই তো গোলীয়, ঠিক আছে? বৃত্তের 3D ফর্মটা সেটাই তো গোলীয়। তাহলে তলটা কেমন তল হবে? একটা গোলীয় তল হবে। তাহলে এইটা হচ্ছে সেই গোলীয় তরঙ্গমুখ। এই গোলকের উপরে যে কণাগুলো আছে সেই কণাগুলো কেমন কণা? সমদশা সম্পন্ন কণাগুলো। এখন এই সমদশা সম্পন্ন কণার সঞ্চার পথটাকেই বলা হচ্ছে গোলীয় তরঙ্গমুখ। গোলীয় তল পাইছি, গোলীয় তরঙ্গমুখ। আর কতদিন চলবে এই ভোট? দেখো এবার খেয়াল করো, আমি যদি তোমাকে প্রশ্ন করি, আচ্ছা এই উৎসের জন্য এরকম গোলীয় তরঙ্গমুখ কি আমি মাত্র একটাই পাবো? উত্তর কি? না, একটা পাওয়া যাবে না। কতগুলো পাওয়া যাবে? অসংখ্য। তুমি এবার
এই কণাটা থেকে আরেকটু দূরের আরেকটা কণার কথা চিন্তা করো, এই কণাটা থেকে আরেকটু দূরের আরেকটা কণার কথা চিন্তা করো। তাহলে এখানে যদি একটা কণা চিন্তা করো, তাহলে এর সমদশা সম্পন্ন কণা এখানে একটা থাকবে, এই সমদশা সম্পন্ন কণা এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। দেখো আরো একটা গোলীয় তল পাওয়া যাবে, এরকম আরো একটা গোলক পাওয়া যাবে। তাহলে এইটা হবে আরো একটা তরঙ্গমুখ। ক্লিয়ার? এইভাবে এরকম অসংখ্য তরঙ্গমুখ আমি পাবো, অসীম সংখ্যক তরঙ্গমুখ পাওয়া যাবে। হ্যাঁ বলো। এসিটা বাড়াই দিতে হবে, ঠান্ডা লাগতেছে? আচ্ছা দিলাম। তাহলে এরকম এরকম অসীম সংখ্যক তরঙ্গমুখ এখানে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? তাহলে গোলীয় তরঙ্গমুখটা আমরা বুঝলাম। এবার আসো সমতল তরঙ্গমুখ, 2 নম্বর। সমতল তরঙ্গমুখ, সমতল তরঙ্গমুখ। এই ক্ষেত্রে তাহলে সমদশা সম্পন্ন কণাগুলোকে সমতলের ক্ষেত্রে আগে একটু আমরা আন্দাজ করি, তারপরে একে একে দেখব। সমতল তরঙ্গমুখের ক্ষেত্রে সমদশা সম্পন্ন কণাগুলোকে কেমন তলে অবস্থান করতে হবে? সমতলে, গোলীয় তলে না। কেমন তলে? সমতলে। আচ্ছা একে দেখি। এই ক্ষেত্রে মানে সমতল তরঙ্গমুখের জন্য আলোক রশ্মিগুলোকে এরকম একটা বিন্দু উৎস থেকে আসলে হবে না। কেন হবে না? কারণ বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মির জন্য কেমন তরঙ্গ মানে মুখ পাওয়া গেল? গোলীয় তরঙ্গমুখ। এরকম হলে হবে না। কেমন লাগবে? সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি লাগবে। মানে এমন একটা উৎস থেকে আলো আসতে হবে যেন উৎস থেকে সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি আসে। মনে করো এইটা হচ্ছে একটা টর্চ লাইট বা একটা লেজার লাইট, এইখান থেকে আমি একগুচ্ছ আলোক রশ্মি মনে করো নির্গত করলাম, এটা হচ্ছে উৎস। এই উৎস থেকে দেখো তো আলোক তরঙ্গ এইভাবে নির্গত হবে না? এই যে আলোক তরঙ্গটা এইভাবে নির্গত হবে যদি একটা লেজার লাইট বা এরকম একটা টর্চ লাইট হয়। তাহলে এই উৎস থেকে আলোক তরঙ্গ এভাবে নির্গত হচ্ছে, এই যে সামনের দিকে এভাবে আলোক তরঙ্গ অগ্রসর হচ্ছে। এবারও আমার দেখো একইভাবে সমদশা সম্পন্ন কণাগুলো খুঁজে বের করতে হবে। এবার না সমদশা খুঁজে পাওয়ার একটা বেশ ভালো পদ্ধতি আছে, এবার আমরা এভাবেই বুঝতে পারবো। দেখো মনে করো এই হচ্ছে একটা তরঙ্গ, এই যে এই হচ্ছে একটা তরঙ্গ এইদিকে সঞ্চালিত হইল, তার সাথে সাথে সমান্তরালে আরো একটা তরঙ্গ, আরো একটা আলোক রশ্মি গেল। তো সেই আলোক তরঙ্গটা মনে করো এইভাবে গেল। তাহলে এবার বলো তো এই দুইটা তরঙ্গ পরস্পরের সাথে কিভাবে আছে? বিপরীত দশায় আছে। কিভাবে বুঝলাম? এটা তরঙ্গের চূড়া না, চূড়ার বিন্দু, এটা খাজের বিন্দু। এটা দেখো খাজের বিন্দু, এটা হচ্ছে চূড়ার বিন্দু। এইবার তুমি দেখো এটার সাথে এটা কেমন তলে অবস্থান করতেছে? সমতলে। কিন্তু এটা উপরের দিকে, এটা নিচের দিকে। এই দুইটা কি একই দশা সম্পন্ন কণা? এটার বিপরীত দশায় এটা আছে। এরা সমদশা সম্পন্ন না, এরা সমদশা সম্পন্ন না। এবার তুমি এখানে আসো, দেখো এদের কথা চিন্তা করো। এটা আছে খাজের বিন্দু, এটা হচ্ছে চূড়ার বিন্দু। তাহলে এই দুইটা কণাও কেমন দশায় আছে? বিপরীত দশায় আছে। তাহলে এরাও সমদশা সম্পন্ন কণা না। কিন্তু যদি এইভাবে থাকতো, দেখো যদি এরকম হইতো যে এই তরঙ্গটা যেদিকে সঞ্চালিত হচ্ছে তার সমান্তরালে এই তরঙ্গটাও এইভাবে এইদিকেই সঞ্চালিত হচ্ছে। দেখো এবার এবার এটা চূড়ার বিন্দু, এটাও চূড়ার বিন্দু। এবার তুমি দেখো তো এই দুইটা কণা সমদশা সম্পন্ন কণা কিনা? এটা খাজের বিন্দু, এটা খাজের বিন্দু। এই দুইটা কণা সমদশায় আছে কিনা? আছে। তাহলে সমদশা সম্পন্ন কণাগুলো যে তলে অবস্থান করবে সেটাই হচ্ছে সমতল তরঙ্গমুখ। এরা কেমন তলে অবস্থান করতেছে? এখানে যদি তুমি একটা তল চিন্তা করো, এই যে সাপোজ এখানে একটা তল চিন্তা করলা, এই যে একটা তল, মানে এখানে একটা সাপোজ এরকম কাগজ তল রাখলা, এই যে আমার হাতটাকে তল চিন্তা করো, তাহলে তলটা কেমন? সমতল। তাহলে তরঙ্গমুখ কেমন হবে? সমতল তরঙ্গমুখ। তাহলে এর জন্য এই তরঙ্গ দুইটাকে পরস্পরের প্যারালাল মানে সমান্তরালে আসতে হবে না? তো এখানেও তাই হয়েছে। দেখো এই যে আলোক রশ্মিগুলো পরস্পরের কিভাবে গেছে? সমান্তরালে গেছে। তাহলে এখান থেকে এই যে তরঙ্গ নির্গত হচ্ছে, এখান থেকে এই যে তরঙ্গ নির্গত হচ্ছে। তাহলে এখানে দেখো এই কণাটার সমদশা সম্পন্ন এই একটা কণা, এই কণাটার সমদশা সম্পন্ন এই একটা কণা, এই কণাটার সমদশা সম্পন্ন এই একটা কণা। তুমি দেখো আমি যদি এটাকে উৎস বলি, উৎস থেকে এই কণাটার অতিক্রান্ত দূরত্ব যা, উৎস থেকে এই কণাটার অতিক্রান্ত দূরত্ব তাই, উৎস থেকে এই কণাটারও তাই, এই কণাটারও অতিক্রান্ত দূরত্ব তাই। তাহলে এইগুলা কেমন কণা? কেমন কণা? সমদশা সম্পন্ন কণা। তারা কেমন তলে অবস্থান করতেছে? এইটাকেই বলা হচ্ছে সমতল তরঙ্গমুখ। সমতল তরঙ্গমুখ। তাহলে কোন একটা বিন্দু উৎস থেকে যদি আলোক তরঙ্গ নির্গত হয়, কোন একটা বিন্দু উৎস থেকে যদি আলোক তরঙ্গ নির্গত হয় তাহলে তরঙ্গমুখ হবে গোলীয়। আর যদি সমান্তরাল আলোক রশ্মি হয় সেই ক্ষেত্রে তরঙ্গমুখ হবে সমতল। জাস্ট এই কথাটা মাথায় রাখবা। তাহলে এখন কেমন বুঝলা এই ব্যাপারটা দেখি একটু যাচাই করি।
মনে করো এই হচ্ছে একটা আলোক উৎস আছে, এই আলোক উৎসটাকে আমি কোনো একটা উত্তল লেন্সের প্রধান ফোকাসে রাখলাম। এই হচ্ছে একটা উত্তল লেন্স, তার প্রধান ফোকাসে কোথায় রাখছি? প্রধান ফোকাসে। তাহলে এখান থেকে আলোক তরঙ্গ নির্গত হবে না? তাহলে এখানে এসে আলোক তরঙ্গগুলো এসে এই যে লেন্সের উপর আপতিত হবে, আপতিত হয়ে প্রতিসরণের পর কেমন হয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল। আমরা জানি এটা জ্যামিতিক আলোক বিজ্ঞানে শিখছি, যদি কোনো লক্ষ্যবস্তু ফোকাসে অবস্থান করে উত্তল লেন্সের, তাহলে লক্ষ্যবস্তু থেকে আগত আলোক রশ্মিগুলো প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। এবার তুমি বলো তো, এই উৎস থেকে নির্গত এই যে আলোক তরঙ্গ, এদের জন্য তরঙ্গমুখ কেমন হবে? গোলীয়। আর এখানে তরঙ্গমুখ কেমন হবে? সমতল। বোঝা গেছে? এটা বিন্দু উৎস, তাহলে এখান থেকে গোলীয় মানে তরঙ্গমুখটা গোলীয়, আর এটা হচ্ছে পরস্পরের সমান্তরাল আলোক রশ্মি, তাহলে সেই ক্ষেত্রে তরঙ্গমুখটা হবে সমতল। দেখো এটা একেও বুঝতে পারি আমরা। এই যে মনে করো যে এই হচ্ছে একটা তরঙ্গ নির্গত হচ্ছে, এটা তোমাদের আঁকার দরকার নেই, জাস্ট বোঝার জন্য আমি আঁকতেছি। এই হচ্ছে একটা তরঙ্গ নির্গত হচ্ছে, এইখান থেকে এই আর একটা তরঙ্গ এভাবে নির্গত হচ্ছে। তুমি দেখো, খেয়াল করো, এটা দেখো তো প্রথম খাজের বিন্দু না? প্রথম খাজের বিন্দু, প্রথম খাজের বিন্দু আমি তিনটা আঁকছি। এই তিনটাকে এই যে যোগ করে আমি যে তলটা পাচ্ছি, এই তলটা সমতল হয়েছে? দেখো তো এই তলটা কেমন তল হলো? গোলীয়। ক্লিয়ার? এবার তুমি যদি চিন্তা করো, আচ্ছা চূড়া চিন্তা করি, চূড়া, চূড়ার বিন্দু, চূড়ার বিন্দু, চূড়ার বিন্দু, এর পরবর্তী চূড়া। আবার তুমি বলবা এই যে চূড়ার বিন্দু, এটাও চূড়ার বিন্দু হবে? ওটা তো দূরে চলে গেছে। তাহলে এই যে এখানে এই খাজের বিন্দু নিছো, তার পরের চূড়া, পরের চূড়া, তার পরের চূড়া, এদেরকে নিয়ে যদি একটা তল কল্পনা করো, তলটা কেমন তল হইল? গোলীয়। তরঙ্গমুখ কেমন হবে? গোলীয়। এবার এই রশ্মিগুলা যখন প্রতিসরিত হয়ে গেল, প্রতিসরিত হওয়ার পরে রশ্মিগুলা এইভাবে যাচ্ছে না? দেখো তো, এখন তুমি বলতে পারো ভাই সরল রেখা না এঁকে এরকম তরঙ্গ কেন আঁকতেছেন? দেখো আমরা এখন আর সরল রেখা বুঝবো না, আলো, আলো মাত্রই বুঝবো এরকম আর তরঙ্গ। ঠিক আছে? তাহলে আমরা এই যে সরল রেখা আগে এঁকে নিয়েছিলাম, ঠিক আছে, মনে করো ওটা আর নাই, এখন এরকম তরঙ্গ আছে যে এইভাবে তরঙ্গ আকারে সঞ্চালিত হচ্ছে। তাহলে এবার তুমি একটু চিন্তা করে দেখো তো, এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে? এই ক্ষেত্রে চূড়া, 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 দেখো কেমন তল? এই যে সমতল। এই যে খাজ, খাজ, খাজের বিন্দু, তলটা কেমন তল? সমতল। এইবার তরঙ্গমুখটা কেমন হচ্ছে? এবার সমতল তরঙ্গমুখ পাওয়া যাচ্ছে। বুঝতে পারছো? অনেকের কাছে মনে হতে পারে ভাই এটা তো স্ট্রেট লাইন, ঠিক আছে, তো এই স্ট্রেট লাইন কেন আপনি সমতল বলতেছেন? স্ট্রেট লাইন বললেই তো হইতো। বলো তো এগুলা কি আসলে স্ট্রেট লাইন? আমি বোর্ডে আঁকছি বলে স্ট্রেট লাইনের মতো মনে হচ্ছে। বোর্ড হচ্ছে 2D, কিন্তু চিত্র কি 2D? চিত্র 3D। মানে একগুচ্ছ টর্চ লাইট থেকে তিনটা আলোক রশ্মি বের হয়, একই তলে আলোক রশ্মি বের হয়, এরকম তিনটা আলোক রশ্মি বের হয় না, একগুচ্ছ আলোক রশ্মি এইভাবে বের হয়, ঝাঁক ধরে এইভাবে বের হয়, তাই না? তাহলে এইগুলা গিয়ে কি সরল রেখা গঠন করবে? এরকম একটা তলে মিলবে। এই তলটা দেখতে আসলে এরকম হবে। এই যে এখানে একটা তল আছে, ঠিক আছে, এই তলে গিয়ে আলোক রশ্মিগুলো পড়তেছে। আমি এখানে তিনটা আঁকছি, কিন্তু এই তলে আসলে অসংখ্য সমদশা সম্পন্ন কণা আছে। তলটা আবার এইরকম, বুঝতে পারছো? আবার এরকম চিন্তা করো না, তল হচ্ছে এরকম, এভাবে আমি রাখছি। এই তলে মনে করো যে আলোক রশ্মির ছটাগুলো গিয়ে পড়ছে। তাহলে এই তলে যে কণাগুলো আছে সেই কণাগুলো সমদশা সম্পন্ন কণা, এবং যে তরঙ্গমুখটা আমি পাইলাম সমতল তরঙ্গমুখ। বইয়ে তোমাদের ছোট্ট একটা কথা লেখা আছে, অনেক সময় 2 মার্কের প্রশ্ন হিসেবে এটা আসে। সেটা হচ্ছে কোনো একটা বিন্দু উৎসের জন্য কাছের যে তরঙ্গমুখগুলা সেইগুলা গোলীয়, কিন্তু দূরের যে তরঙ্গমুখগুলা সেইগুলো আবার মানে সমতল। এই বইতে এই কথাটা লেখা আছে। তো অনেক সময় বলে ব্যাখ্যা করো, তো তুমি ব্যাখ্যা করতে পারবা? বলো তো কেন এরকম হইল? এই মনে করো একটা উৎস, বিন্দু উৎস, তো বলতেছে কাছের যে তরঙ্গমুখ সেগুলো গোলীয় হবে। এগুলো তো বোঝা যায়, হ্যাঁ কাছের তরঙ্গমুখ এতগুলো তো গোলীয় হবেই। এবার বলতেছে দূরের তরঙ্গমুখ, মনে করো তুমি এখান থেকে উৎস থেকে অনেক দূরে আসছো, এই যে অনেক দূরে আসছো, ঠিক আছে, তো অনেক দূরে হলে সেটা কিভাবে সমান্তরাল হলো সেটা আমি একটু ব্যাখ্যা করবো। এখানে যদি অনেক দূরে হয়, যত দূরেই হোক সমান্তরাল হবে না, যত দূরেই হোক গোলীয় হবে, যত দূরে হোক কি হবে? গোলীয় হবে। তো এইখানে অনেক দূরে একটু গোলকটা আঁকো তো, দেখো তো বিশাল একটা গোলক হবে না এরকম? এই যে বিশাল একটা গোলক, এরকম বিশাল একটা গোলক আমার এখানে আঁকতে হবে, তাই তো? তো এই যে বিশাল গোলক বোর্ডে এই যে আঁকলাম, ঠিক আছে, এবার তার মানে তুমি তো এখানে দাঁড়ানো, ছোট্ট একটা মানুষ, তুমি এখানে দাঁড়ানো। এখন তুমি তো এইটুকু দেখবা, দেখো তো খেয়াল করো তো, এইটুকু আমি মুছে ফেললাম, নাই, এটুকু নাই, এটুকু নাই, তুমি এখন এইটুকু দেখতেছো। এটা কিন্তু একটা গোলকের তল ছিল।
এখন তোমার কাছে কি মনে হচ্ছে? সমতল মনে হচ্ছে না? তো এই কারণে বিশাল গোলকের একটা সারফেস থেকে কিচ্ছু ছোট একটা অংশ যদি আমি কেটে নিই, তাহলে সেই তলটাকে দেখতে তখন কেমন হবে? সমতল হবে। এই কারণে বলা হচ্ছে দূরের কোনো পয়েন্টে তরঙ্গমুখটা হচ্ছে সমতল, আর কাছের পয়েন্টে তোমাকে যদি এখানে কাছে টেনে নিয়ে আসি তখন তুমি আবার কেমন দেখবা? গোলীয়। বুঝতে পারছো ব্যাপারটা? খুব পারফেক্ট একটা উদাহরণ হচ্ছে পৃথিবী। পৃথিবী কেমন? গোলক। এখন তুমি মাঠে ফুটবল খেলতেছো, মাঠ কেমন? বুঝতে পারছো কাহিনী কি? তাহলে যেহেতু ক্ষুদ্র একটা অংশ আমরা চিন্তা করতেছি, তখন সেটা সমতল মনে হচ্ছে। বিশাল গোলকের একটা ক্ষুদ্র অংশ কি মনে হচ্ছে? সমতল। এই কারণেই এই যে দূরের কোনো পয়েন্টে তরঙ্গমুখটাকে আমাদের সমতল বলে মনে হচ্ছে। এই বুঝতে পারছি? এবার আসো আমরা হচ্ছে হাইগেন্সের নীতিটা পড়বো, যে হাইগেন্স সাহেব কি কথা বলছে, তরঙ্গ তত্ত্বের মূল কথাটা কি। আমি তোমাকে বললাম হাইগেন্সের নীতিতে যাওয়ার আগে আমি তোমাকে বললাম এই হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র। তোমাকে বললাম বৃত্ত আঁকো। বৃত্ত আঁকতে পারবা? বৃত্ত আঁকা যাবে? যাবে। একটা ব্যাসার্ধ ধরে নিবা ইচ্ছা মতো। একটা ব্যাসার্ধ ইচ্ছা মতো ধরে নিয়ে তুমি এই দেখো একটা বৃত্ত এঁকে ফেললাম। তুমি আরো একটা বৃত্ত আঁকতে পারবা, তুমি আরো একটা বৃত্ত আঁকতে পারবা। এরকম অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব না? মানে জ্যামিতি বক্স খুলে কাটা কম্পাস নিবা, নিয়ে এটাকে সেন্টার ধরে ব্যাসার্ধ আঁকবা, এভাবে ঘোরাবা, বৃত্ত হয়ে যাবে। তোমাকে যদি কেন্দ্র দিয়ে দিই তুমি এরকম অসংখ্য বৃত্ত আঁকতে পারবা। মনে করো এবার তোমাকে আমি কেন্দ্রটা দিয়ে দিলাম না, বললাম কেন্দ্র কোথায় আছে আমি জানি না, কিন্তু আমি একটা বৃত্ত জানি যে এইটা হচ্ছে একটা বৃত্ত। এখন আমি তোমাকে বললাম তুমি আরো একটা বৃত্ত আঁকবা, তো তোমার এমন একটা বৃত্ত আঁকতে হবে যে বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র দুইটা যেন একই হয়। মানে এই বৃত্তের কেন্দ্র বিশিষ্ট তোমার আরো একটা বৃত্ত আঁকতে হবে। এখন এটা কিভাবে আঁকা সম্ভব? অনেক সময় আমরা সম্পাদ্য করছি, ছোট ক্লাসগুলোতে এই টাইপের সম্পাদ্য করছি। একটা কাজ করা যায়, দুইটা জ্যা আঁকবা, জ্যা আঁকার পরে জ্যায়ের সমদ্বিখণ্ডক আঁকবা। তো দুইটা জ্যায়ের যে সমদ্বিখণ্ডক তারা যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টটা হবে হচ্ছে বৃত্তের সেন্টার। তাহলে সেন্টার পেয়ে গেলে তখন তো তুমি আবার বৃত্ত আঁকতে পারবা, কোনো সমস্যা আছে? এখন মনে করো এইভাবে আঁকবো না আমরা, আর কোনোভাবে আঁকা যায় কিনা সেটা দেখি। তুমি বুঝতে পারছো আমি কেবল কি বললাম? যে দুইটা জ্যা আঁকবা, ধরো এই একটা জ্যা আর এই একটা জ্যা আঁকলা, এবার এর সমদ্বিখণ্ডক আর এই যেটা এই দুইটা জ্যায়ের সমদ্বিখণ্ডক আঁকবা, তাহলে দেখো তো সেন্টার পাওয়া যাবে না? তাহলে এবার ওই সেন্টার পেয়ে গেলে এবার তুমি আবার বৃত্ত আঁকতে পারবা। তো আমি এখন বললাম না তুমি এই কাজটা করবা না, আমি তোমাকে একটা বৃত্ত দিয়ে দিছি, এই বৃত্ত থেকে অন্য কোনোভাবে আর একটা বৃত্ত আঁকা যায় কিনা সেটা দেখবা, যাতে ওই বৃত্তের সেন্টার আর এই বৃত্তের সেন্টার একই থাকে। তো আর একটা কাজ আমরা করতে পারি। কি কাজ? এই যে বৃত্ত, এই পরিধি আছে না, এই পরিধির উপর আমি কয়েকটা বিন্দু নিতে পারি। এই যে কয়েকটা বিন্দু আমি নিলাম, নেওয়ার পরে এইবার আমি আমার ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিব, কাটা কম্পাস থেকে একটা ইচ্ছা মতো ব্যাসার্ধ নিব, নিয়ে এই বিন্দুগুলোকে কেন্দ্র করে বৃত্ত চাপ আঁকবো বা বৃত্ত আঁকবো। ধরো বৃত্তই আঁকলাম, কিন্তু বৃত্ত আঁকলে চিত্রটা দেখতে খুব বাজে হবে। এই যদি বৃত্ত আঁকি তাহলে মনে করো এটাকে নিয়ে এরকম একটা বৃত্ত আঁকলাম, এটাকে নিয়ে আর একটা বৃত্ত আঁকলাম, এটাকে নিয়ে আর একটা বৃত্ত আঁকলাম, এটাকে নিয়ে আর একটা বৃত্ত আঁকলাম, চিত্রটা অনেক মানে ঘিজিমিজি হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা বৃত্ত না এঁকে আমরা বৃত্ত চাপ আঁকি, এটাকে কেন্দ্র করে এই পাশে একটা বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ আঁকলাম। ঠিক সেম ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধ কম বেশি করা যাবে না, ঠিক সেম ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুটাকে কেন্দ্র ধরে আবার একটা বৃত্তচাপ আঁকবো, এই বিন্দুটাকে কেন্দ্র ধরে আবার একটা বৃত্তচাপ। এইভাবে প্রত্যেকটা বিন্দুকে কেন্দ্র ধরে আমি এরকম কতগুলো বৃত্তচাপ আঁকবো, আঁকলাম। এই যে কয়েকটা বৃত্তচাপ এরকম আঁকলাম। এই পাশে ধরো আঁকছি, এক পাশে দেখাইলেই হবে, তাহলে বুঝে যাবা বাদ বাকি অন্য পাশে কি ঘটনা ঘটবে। এইবার এই যে বৃত্তচাপগুলো আঁকলাম না, তাদের একটা সাধারণ স্পর্শক আঁকবো। ঠিক আছে? এই যে সামনের দিকে সম্মুখ দিকে একটা সাধারণ স্পর্শক আঁকবো। এই যে এই বৃত্তচাপ আর এই বৃত্তচাপের দেখো এইটা হচ্ছে সাধারণ স্পর্শক, এই বৃত্তচাপ আর এই বৃত্তচাপের এইটা হচ্ছে আর একটা সাধারণ স্পর্শক, এইটার আর এটার সাধারণ স্পর্শক হচ্ছে এইটা। এইভাবে যদি আমি দেখো সাধারণ স্পর্শক আঁকি তাহলে এরকম পাওয়া যাবে না? কি পাওয়া যাচ্ছে বলো? কি পাওয়া যাচ্ছে? আর একটা বৃত্ত পাওয়া যাচ্ছে। দেখো এই যে নীলকালির দিকে তাকাও, দেখো কি পাওয়া যাবে? আর একটা বৃত্ত পাওয়া যাবে। এই বৃত্তটাই তো আমি খুঁজতে চাচ্ছিলাম। দেখো এই বৃত্তের যে সেন্টার আর এই বৃত্তের যে সেন্টার কি মনে হচ্ছে? একই। তো এই কাজটা আমি করতে চাইছিলাম, তাহলে বৃত্ত আঁকতে পারলাম তো। এবার যদি তোমাকে বলি আচ্ছা এইটাকে ধরে আরো একটা বৃত্ত আঁকো, তাহলে এর উপরে তুমি আবার অনেকগুলো বিন্দু নিবা, নিয়ে একটা ব্যাসার্ধ নিয়ে আবার এরকম বৃত্তচাপ আঁকবা, তাহলে তুমি আবার আর একটা ওদের সাধারণ স্পর্শক আঁকলে আবার একটা বৃত্ত পাবা। এইভাবে দেখো তুমি একটার পর একটা বৃত্ত এঁকে যেতে পারবা, তাই না? চিত্রটা এরকম হইতে পারতো, কিন্তু এরকম হইলে দেখো ভালো লাগতো না দেখতে। তো আমরা ভালো লাগার মতো করে আঁকছি যাতে চিত্রটা দেখতে ভাল লাগে।
মানে মূল আসলে এই চিত্রটা, কিন্তু আমরা এই পাশটা আঁকবো না, তারপরে এই পাশে এই যে এতগুলা কিছু দেখাবো না, আমরা জাস্ট এইভাবে দেখাবো। তাহলে এই যে সাধারণ স্পর্শক, এই সাধারণ স্পর্শক সেটাই হবে নতুন বৃত্ত। বুঝতে পারছো? হাইগেন্স এই কথাটাই বলছে। হাইগেন্স তোমার আসলে বৃত্ত আঁকা শেখাচ্ছে, বৃত্ত চাপ আঁকা শেখাচ্ছে, আর কিচ্ছু না। তো হাইগেন্স এবার কি বলছে সেইটা আমরা দেখি। এটা তোমরা তুলবা না, এই চিত্র আবার আঁকতে হবে আমাদের। তো তোমরা এখন হাইগেন্সের প্রিন্সিপাল লিখো। হাইগেন্সের নীতি। হাইগেন্স প্রিন্সিপাল। দেখো হাইগেন্স সাহেব এবার কি কথা বলছে। হাইগেন্স বলতেছে কোন তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুই এক একটি ক্ষুদ্র তরঙ্গ উৎস বা গৌণ তরঙ্গ উৎস হিসেবে আচরণ করে। একটা তরঙ্গ মুখের উপর, তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে একটা তরঙ্গ মুখ আঁকা। ধরো এটা হচ্ছে একটা উৎস, এটা হচ্ছে একটা উৎস, এই উৎস থেকে তরঙ্গ নির্গত হচ্ছে। তুমি একটা তরঙ্গ মুখ খালি আঁকো, যে কোনো একটা তরঙ্গ মুখ। এই যে তুমি আঁকলা, এই যে এই হচ্ছে একটা তরঙ্গ মুখ। এখন হাইগেন্স বলতেছে এই যে তরঙ্গ মুখটা, এই তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুই হবে এক একটা ক্ষুদ্র তরঙ্গ উৎস বা গৌণ তরঙ্গ উৎস। গৌণ মানে হচ্ছে সেকেন্ডারি। এই যে উৎসটা, এখানে যে উৎসটা আছে, এই উৎসটা হচ্ছে প্রাইমারি, মূল সোর্স, মূল উৎস মানে প্রাইমারি সোর্স। এখন এই যে তরঙ্গমুখটা মানে প্রাইমারি সোর্সের জন্য এই যে তরঙ্গমুখটা, এই তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুই, এখন তুমি বলতে পারো প্রত্যেকটা বিন্দু কোত্থেকে আসলো? এই তরঙ্গমুখটা সমদশা সম্পন্ন অনেকগুলো কণার সঞ্চারপথ না? তাহলে এই তরঙ্গমুখের উপর অনেকগুলো সমদশা সম্পন্ন কণা আছে না বা বিন্দু আছে না? তাহলে এইগুলা, এই যে সমদশা সম্পন্ন কণা বা বিন্দুগুলা, এইগুলা এক একটা গৌণ উৎস মানে সেকেন্ডারি সোর্স বা ক্ষুদ্র উৎস হিসেবে আচরণ করবে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আমরা সেইটুকু আঁকলাম যে এইগুলো এখন কি সোর্স? সেকেন্ডারি সোর্স বা গৌণ তরঙ্গ উৎস, আর এটা প্রাইমারি সোর্স, মূল উৎস। এবার বলতেছে এইগুলা যদি গৌণ তরঙ্গ উৎস হয়, তরঙ্গ উৎস, আচ্ছা উৎস থেকে তরঙ্গ ইমিট হবে না? এটা হচ্ছে মূল তরঙ্গ উৎস, মূল সোর্স, এখান থেকে তরঙ্গ ইমিট হচ্ছে। আমি একটা তরঙ্গ মুখ এখানে আঁকছি, ওয়েভ ফ্রন্ট আঁকছি। এই ওয়েভ ফ্রন্টের উপর প্রত্যেকটা বিন্দু যদি এক একটা ক্ষুদ্র উৎসের মতো আচরণ করে, তাহলে উৎসের কাজই তো তরঙ্গ ইমিট করা। তাহলে এগুলো যদি উৎস হয়, এগুলো আবার তরঙ্গ ইমিট করবে, এটাই কথা। এখন এগুলো থেকে যদি আবার তরঙ্গ ইমিট হয়, তো সেই তরঙ্গ কত বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হবে? হাইগেন্স বলতেছে মূল তরঙ্গ যে বেগ নিয়ে সঞ্চালিত হচ্ছে, সেই বেগ নিয়েই তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হবে। মানে এখান থেকে যে ক্ষুদ্র 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 তরঙ্গগুলো নির্গত হচ্ছে, সেই তরঙ্গ মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। তাহলে এবার তুমি এইগুলাকে উৎস চিন্তা করো। এইগুলাকে উৎস চিন্তা করে এদের জন্য আবার ওয়েভ ফ্রন্ট আঁকো। তার মানে কি আবার বৃত্ত আঁকতে হবে, আবার গোলক আঁকতে হবে। এর জন্য গোলক, এর জন্য গোলক, এর জন্য গোলক। এখন যদি তুমি এর জন্য একটা ছোট গোলক আর এর জন্য একটা বড় গোলক আঁকো, তাহলে কিন্তু সমস্যা। কেন সমস্যা? কারণ তুমি একটু খেয়াল করো, আমার কিন্তু একটা নির্দিষ্ট সময়ে ওয়েভ ফ্রন্ট এখানে আঁকতে হবে। তো দেখো এইখান থেকে তরঙ্গটা এইখানে গিয়ে পৌঁছাইছে, মনে করো এটা হচ্ছে S1 দূরত্ব অতিক্রম করে। এই মূল তরঙ্গের বেগ হচ্ছে c। এই যে তরঙ্গমুখটা, এটা হচ্ছে t1 সময়ের তরঙ্গমুখ। তাহলে এই S1 ইকুয়াল টু এটা হচ্ছে c ইন্টু t1। তাহলে তুমি বলো তো এই কণাটার ক্ষেত্রে, এই যে এই কণাটার ক্ষেত্রে তরঙ্গ এখানে পৌঁছাইলো, তাহলে একই সময়ে পৌঁছাবে না? t1 সময় কত বেগ নিয়ে? c বেগ নিয়ে। তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা, তরঙ্গের অতিক্রান্ত দূরত্বটা কত হবে? সেম, অর্থাৎ S1 ইকুয়াল টু c t1। এইগুলা এবার উৎস, এইগুলা এবার ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা উৎস। তাহলে এই উৎসগুলো আবার তরঙ্গ ইমিট করবে। তো এখন এই উৎস থেকে মনে করো এই হচ্ছে একটা তরঙ্গ ইমিট হইলো, এই উৎস থেকে এই একটা তরঙ্গ ইমিট হইলো। তরঙ্গ ইমিট হওয়া মানে দেখো এটা যদি উৎস হয়, তাহলে এইভাবে দেখো তরঙ্গ ইমিট করবে। এটা হচ্ছে একটা উৎস, এইভাবে তরঙ্গ ইমিট করবে। এখন এখন এই দুইটার ক্ষেত্রে দেখো, এই যে এই দুইটা কাছের কাছের তরঙ্গমুখ না? তাহলে এইটা যদি t1 সময় হয়, এটাও ধরো t1 সময়। এটা যদি t2 সময় হয়, এটা তাহলে t2 সময়। এখন যদি তুমি বলো এইটা হচ্ছে t1 সময় আর এইটা হচ্ছে t1 সময়, হবে? এটা দেখো কাছের দূরত্বটা এতটুকু আর এটা দূরের দূরত্ব হচ্ছে এতটুকু। তাহলে এখানে t1 সময়, এখানে t2 সময় একই উৎস থেকে যাইতে পারে? এটা সম্ভব? মানে দেখো বেগ সেম, এমন হইতে পারতো, হ্যাঁ এটা কেন হইতো যদি বেগের পরিবর্তন হইতো, কিন্তু বেগ কি সেম, তাহলে দূরত্ব কি হবে? একই হবে। তাহলে এটার জন্য বেশি বা কম দূরত্ব নেওয়া যাবে না। তাহলে এর জন্য তুমি যতটুকু দূরত্ব নিয়ে একটা ওয়েভ ফ্রন্ট আঁকবা,
এর জন্য ঠিক ততটুকু দূরত্ব নিয়ে আরেকটা ওয়েভ ফ্রন্ট আঁকা লাগবে, এর জন্য ঠিক ততটুকু দূরত্ব নিয়ে আরেকটা ওয়েভ ফ্রন্ট আঁকা লাগবে, এর জন্য তাই। তাহলে এইভাবে দেখো তো আমি এরকম অসংখ্য বৃত্তচাপ আঁকতে পারি না? এই যে এইগুলা হচ্ছে গৌণ তরঙ্গ উৎস, তাহলে গৌণ তরঙ্গ উৎসগুলা থেকে এই যে তরঙ্গ নির্গত হচ্ছে, আমি এরকম একটা একটা করে এই যে তরঙ্গ মুখ আঁকতেছি প্রত্যেকটা গৌণ তরঙ্গ উৎসের জন্য। এই যে আমি তরঙ্গ মুখ আঁকলাম। এবার আমি কি চাইতেছি? আমি চাইতেছি এই যে মূল উৎস, এই মূল উৎসের নতুন একটা তরঙ্গ মুখ চাইতেছি। এটা ছিল টি1 সময়ের। তো মনে করো এই যে আমি এখানে যে ওয়েভ ফ্রন্টগুলো আঁকলাম এই গৌণ তরঙ্গ উৎসগুলোর জন্য, এটা মনে করো টি2 সময়ের, ঠিক আছে? তো আমি এখন টি2 সময়ে মূল তরঙ্গের ওয়েভ ফ্রন্ট চাচ্ছি। এটা কি এগুলা কি মূল তরঙ্গের ওয়েভ ফ্রন্ট? এই গৌণ তরঙ্গ উৎস তাদের ওয়েভ ফ্রন্ট, তাদের তরঙ্গ মুখ। আমি কি চাচ্ছি? মূল তরঙ্গের তরঙ্গ মুখটা চাচ্ছি। এই কি করলে পাওয়া যাবে? সাধারণ এই যে সম্মুখ দিকে সাধারণ একটা স্পর্শক আঁকলেই পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে তুমি এঁকে ফেলো। এইখানে দেখো এইটা আর এইটার সাধারণ স্পর্শক এইটা না? এই স্পর্শ এইটা আর এইটা, এই বৃত্তচাপ দুইটা সাধারণ স্পর্শক এইটা। এইভাবে আমি একটা সাধারণ স্পর্শক টানলাম। তাহলে বলো এই সাধারণ স্পর্শকটা কি নির্দেশ করবে? কি নির্দেশ করবে? একটা বৃত্ত বা গোলক নির্দেশ করবে। এখন এই সাধারণ স্পর্শকটা তাহলে মূল উৎসের জন্য কি? মূল উৎসের জন্য কি? তরঙ্গমুখ। আচ্ছা কোন সময়ের? টি2 সময়ের। তাহলে টি1 সময়ের তরঙ্গমুখ থেকে আমি টি2 সময়ের অন্য আর একটা মুহূর্তের তরঙ্গমুখটা পাইলাম না? এই যে একটা তরঙ্গমুখ আমার ছিল, এটা থেকে আমি অন্য আর একটা তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট পাইলাম। হাইগেন্স এই কথাটাই বলতেছে। এতক্ষণ তুমি যা আঁকলা হাইগেন্স এই কথাটাই বলছে, ঠিক আছে? চিত্রটা আঁকার পরে হাইগেন্সের এই বাংলা কথাটা আমরা লিখবো। হ্যাঁ আঁকো। আঁকো আঁকো আঁকো। হয়েছে? এই ওদের কথা শুনতে হবে না, তুই খালি ওইটাকে উপরে উঠাই দে। এই উপরে উঠবে তখন থামাইতে হবে না, ওইখানে দেখ অপশন আছে, দেখলেই তো বোঝা যায়। এতদিন এসি ছাড়তেছে তাও বোঝে না ওইগুলা। থাক, এই থামো। এবার দেখো চিত্র আঁকছো না? এবার হাইগেন্সের প্রিন্সিপালটা আমরা একটু লিখবো। তাহলে যা করছি সেটাই লিখবো, কোনো বইয়ের কথাটা মুখস্থ করব না। তাহলে কি ছিল? প্রথম লাইনটা কি ছিল? কোনো একটা তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুই বা প্রত্যেকটা কণায় কি হিসেবে আচরণ করতেছে? এক একটা গৌণ তরঙ্গ উৎস বা ক্ষুদ্র তরঙ্গ উৎস হিসেবে আচরণ করতেছে। এটা হচ্ছে হাইগেন্সের নীতির প্রথম লাইন। 3টা লাইন হবে। কয়টা লাইন? 3টা লাইন। তাহলে প্রথম লাইনটা হচ্ছে কোন তরঙ্গ মুখের উপর অবস্থিত, তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দুই এক একটি গৌণ তরঙ্গ উৎস হিসেবে আচরণ করে। এটা হচ্ছে প্রথম লাইন। বলো এটা মুখস্থ করা লাগবে? এই লাইন মুখস্থ করা লাগবে? কোনো একটা তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুই এক একটা গৌণ তরঙ্গ উৎস হিসেবে আচরণ করে। এটা হচ্ছে প্রথম লাইন। এবার এগুলো যদি উৎস হয় কি হবে? এগুলো যদি উৎস হয় এই উৎসগুলো থেকে কি হবে? তরঙ্গ নির্গত হবে। এখন তরঙ্গ নির্গত হবে কোন বেগ নিয়ে? মূল তরঙ্গের সমান বেগ। মূল তরঙ্গের বেগ যদি সি হয় তাহলে এগুলা থেকেও তরঙ্গ সি বেগ নিয়ে নির্গত হবে, সি বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। এটা হচ্ছে দ্বিতীয় লাইন। তাহলে লেখো এই কথাটা। তাহলে অণু বা গৌণ তরঙ্গগুলো হতে গৌণ
তরঙ্গ উৎসগুলো হতে মূল তরঙ্গের সমান বেগ নিয়ে তরঙ্গ সামনের দিকে, এই কথা বলো না, বাইরে কান দিচ্ছ কেন? শব্দ তরঙ্গ চলে আসতেছে। দেখো পরের লাইনটা কি, অণু বা গৌণ তরঙ্গ উৎসগুলো হতে মূল তরঙ্গের সমান বেগ নিয়ে তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়। তার মানে গৌণ উৎসগুলো থেকে নির্গত তরঙ্গের বেগ মূল তরঙ্গের বেগ সমান হবে, এটা হচ্ছে এই লাইনের মূল কথা। দ্বিতীয় লাইনটা গেল, তুমি কি চাও একটু বোর্ডে তাকাও, কি চাও, কি চাইছিলা? T2 সময়ের নতুন তরঙ্গ মুখটা চাইছিল না? কি করলে পাওয়া গেছে? কি করলে? একটা সাধারণ স্পর্শক আঁকলে, ওই কথাটা লিখবা। তাহলে যে কোনো মুহূর্তে অণু তরঙ্গগুলোর সম্মুখ দিকে একটি সাধারণ স্পর্শক তল অঙ্কন করলে সেটি হবে মূল তরঙ্গের নতুন তরঙ্গমুখের অবস্থান। নতুন তরঙ্গমুখের অবস্থান, এটাই হচ্ছে হাইগেন্সের নীতির মূল কথা। হাইগেন্স সাহেব এই ছোট্ট কথাটা বলছে, খুবই ছোট্ট। হ্যাঁ বলো। মাঝখানে এটা হচ্ছে উৎস। হ্যাঁ তো এই বৃত্তে প্রথম বৃত্তে যদি চারপাশে উৎস হিসেবে কাজ করে, হ্যাঁ, সেটা সামনের দিকে খালি অগ্রসর হচ্ছে না, পিছন দিকে অগ্রসর হবে। আমি খালি সামনের পোরশন আঁকছি, চিত্রটা জটিল হয়ে যাবে। তো যদি এরকম বৃত্ত আঁকতাম চিত্রটা জটিল হয়ে যেত, এই কারণে আমি সামনের দিকটাই আঁকছি। ঠিক আছে, চলো। সামনের দিকে অগ্রসর হওয়া মানে কি? কোনো একটা তরঙ্গ সামনের দিকে অগ্রসর হওয়া মানে কি? পুকুরের পানিতে ঢিল ছুড়লা, ঢেউ সামনের দিকে অগ্রসর হচ্ছে মানে কি? সব দিকে অগ্রসর হচ্ছে, এটাই। বুঝতে পারছো? তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হচ্ছে হাইগেন্সের নীতি ব্যবহার করে দুইটা ফেনোমেনা প্রমাণ করবা, প্রতিফলন এবং প্রতিসরণ। প্রতিফলন ও প্রতিসরণ প্রমাণ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। বইয়ে আছে, অবশ্যই বইয়ে আছে। বোঝো বা না বোঝো, ঠিক আছে, অবশ্যই করে নিয়ে আসতে হবে। এই খাতা বন্ধ করতে বলি নাই। বোঝো বা না বোঝো অবশ্যই করে নিয়ে আসতে হবে। বাংলা কথা কিচ্ছু লিখবা না, শুধু চিত্র আঁকবা। দেখবা দুইটা চিত্র আঁকা আছে, চিত্র আঁকবা এবং গাণিতিক যে ক্যালকুলেশনটুকু আছে ওইটুকু বোঝার চেষ্টা করবা। যদি নাও বোঝো তাও অবশ্যই খাতায় তুলে নিয়ে আসবা। একটা প্রশ্ন, আমরা এটা তো হাইগেন্সের নীতি, ঠিক আছে, বুঝলাম হাইগেন্সের নীতি। এবার হাইগেন্সের নীতি কাজে লাগিয়ে সামনে আমরা বিভিন্ন ফেনোমেনা প্রমাণ করব। আমরা যদি এরপরে চাইতাম যে এটা তো T1 সময়ের তরঙ্গমুখ, T2 সময়ের তরঙ্গমুখটা পাইলাম, আচ্ছা আমি আরো একটা তরঙ্গমুখ চাই, সাপোজ T3 সময়ের তরঙ্গমুখটা চাই, তাহলে কি করতে হবে? তোমাদের আর আঁকার দরকার নেই। এই পয়েন্টগুলোকে, এই যে এই তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুগুলা হাইগেন্সের নীতি অনুযায়ী আবার কি হিসেবে কাজ করবে? গৌণ তরঙ্গ উৎস। দেখো গৌণ তরঙ্গ উৎস মানে সেকেন্ডারি সোর্স। অনেকে আবার ভাবতে পারো এটা প্রাইমারি, এগুলা সেকেন্ডারি, তাহলে এগুলো টারশিয়ারি। সেরকম না,
দেখো এখানে প্রাইমারি বাদ দিয়ে এখানে তো আরো অনেক ওয়েভ ফ্রন্ট আছে, যতগুলো ওয়েভ ফ্রন্ট আছে সবগুলো ওয়েভ ফ্রন্টের উপরে প্রত্যেকটা কোণায় এক একটা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। এখন তাহলে এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে T1 সময়ের আর এইটা হচ্ছে T2 সময়ের। এখন আমি T3 সময়ের ওয়েভ ফ্রন্ট চাই, তাহলে এই কণাগুলোকে, এই যে এর উপরে কণাগুলোকে এখানে সেকেন্ডারি সোর্স বা গৌণ তরঙ্গ উৎস বিচার বিবেচনা করব। তারপরে আবার এরকম বৃত্তচাপ আঁকতে হবে, এরকম বৃত্তচাপ আঁকার পরে তাদের আবার সাধারণ স্পর্শক আঁকবো, তাহলে নতুন তরঙ্গমুখটা পাওয়া যাবে। এইভাবে আমি কতগুলো তরঙ্গমুখ আঁকতে পারি? অসংখ্য, অসীম সংখ্যক। তাহলে প্রশ্ন হচ্ছে এইটা যদি একটা আলোক উৎস হয়, সাপোজ মনে করো যে এইটা হচ্ছে একটা মোমবাতি, এই যে একটা মোমবাতি, এই মোমবাতিটা জ্বলতেছে, আলোক উৎস, তাহলে এর সামনে অসংখ্য তরঙ্গমুখ আছে, অসীম দূরত্ব থেকে, অনেক দূরত্ব থেকে, মানে এটা তো তরঙ্গমুখ তো অসীম পর্যন্ত যাবে। তাহলে তুমি অনেক বেশি দূরত্বে থাকলেও তুমি তরঙ্গমুখ পাচ্ছ, তাহলে তরঙ্গমুখ পাইলে তুমি আলো দেখতে পাবা। আমার কথাটা বোঝা গেছে? যদি এরকম তরঙ্গমুখ আমি অনেকগুলো আঁকতে পারি, অসীম সংখ্যক আঁকতে পারি, তাহলে অনেক দূরে থেকেও তো আলো দেখা যাবে, যাবে না? এখন তুমি করলা কি, একটা মোমবাতি জ্বালাইলা, মনে করো লোডশেডিং, এই ঘোষপাড়া মোড়ে মাঝখানে মনে করো যে দাঁড়ায় থাকলা, লক্ষ্মীপুর থেকে ওই মোমবাতির আলো দেখতে পাবা? পাওয়া যাবে না। এমন কথা হচ্ছে কেন পাওয়া গেল না? এখন তুমি বলতে পারো যে বিল্ডিং টিল্ডিং এর বাধা টাধার জন্য। মনে করো মাঠ, কোনো বিল্ডিং নাই, তাহলে বা সাপোজ মহাকাশে তো কোনো মিডিয়ামই নেই, শূন্য মিডিয়াম, তাও কি তুমি দেখতে পাবা? মহাকাশেই মনে করো কেউ মোমবাতি জ্বালায় বসে আছে, তুমি দেখতে পাবা? দেখতে পাবা। তাহলে এইটা কেন হইল? কারণ দেখো আমরা এই যে আলো দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, এটা আসলে ডিপেন্ড করে আলোর তীব্রতা বা ইন্টেন্সিটির উপর। এটা আমি তোমাদের হচ্ছে যে তরঙ্গ শব্দ চ্যাপ্টার ফার্স্ট ইয়ারে যখন পড়াইছি তখন কিন্তু তরঙ্গের ইন্টেন্সিটি করাইছি, একটু খাতা উল্টাইলে তুমি পাবা। ইন্টেন্সিটি বলতে বুঝি কোনো একটা তরঙ্গ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যতটুকু শক্তি সঞ্চালিত করে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যতটুকু শক্তি, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়। মনে করো এই হচ্ছে একটা তরঙ্গ, তার সামনে এখানে একটা ক্ষেত্রফল রাখা আছে, ধরো এই ক্ষেত্রফলটা হচ্ছে এ, তো টি সময়ে এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত শক্তির পরিমাণ মনে করো ই, তাহলে অতএব বলো তো একক সময়ে প্রবাহিত শক্তি কত হবে? ই বাই টি। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত শক্তি ই বাই এ, ঠিক আছে? তাহলে উপরে ই, নিচে কি হলো? এটি। এটাই তো সংজ্ঞামতে তরঙ্গের তীব্রতা অর্থাৎ ইন্টেন্সিটি আই, তাই কিনা? এটা যে কোনো তরঙ্গের জন্য, শব্দ তরঙ্গ হলেও সত্যি, আলোক তরঙ্গ হলেও সত্যি। এবার তুমি বলো তো ই বাই টি মানে ওই ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে শক্তি প্রবাহের হার না? আচ্ছা, শক্তি বাই সময় মানে কি? ক্ষমতা। তাহলে আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই টি, শক্তি প্রবাহের হার, ক্ষমতা, নিচে হচ্ছে এ ক্ষেত্রফল, এই পি হচ্ছে উৎসের ক্ষমতা। মানে এই যে উৎসটা, দেখো এই উৎসের একটা সাউন্ড বক্সের কথা চিন্তা করো, অনেক বেশি শব্দ নির্গত হচ্ছে, তাহলে উৎসের ক্ষমতা বেশি। অনেক আস্তে শব্দ তরঙ্গ নির্গত হচ্ছে, শব্দ নির্গত হচ্ছে, তাহলে উৎসের ইন্টেন্সিটিটা কম। ক্লিয়ার? তাহলে উৎসের ইন্টেন্সিটি বলতেছি পাওয়ার, এই পাওয়ারটা হচ্ছে কম, এই পাওয়ারের সাথে ইন্টেন্সিটি সমানুপাতিক। এখন এই ইন্টেন্সিটিটা তুমি টের পাবা কিভাবে? মনে করো এটা হচ্ছে মোমবাতি বা একটা সাউন্ড বক্স, তুমি যাই চিন্তা করো না কেন, শব্দ তরঙ্গ চিন্তা করতে পারো, আলোক তরঙ্গ চিন্তা করতে পারো। তুমি একটা সাউন্ড বক্স থেকে এইখানে দাঁড়ানো আসো, আর তুমি এইখান থেকে একটু দূরে এখানে সরে গেলা। এখন এই সাউন্ড বক্সের ক্ষমতা মনে করো পি কনস্ট্যান্ট। এখানে দাঁড়ায় থেকে তুমি যে জোরে সাউন্ড শুনতে পারবা, অর্থাৎ ইন্টেন্সিটি যা, এখানে একটু দূরে সরে গেলে ইন্টেন্সিটি কি তাই হবে? কমবে না বাড়বে? আলোর ক্ষেত্রে কি হবে? তুমি এখানে দাঁড়ায় মোমবাতির আলো যা দেখতে পাচ্ছ, এখানে দাঁড়ায় মোমবাতির আলো কি তাই দেখতে পাবা নাকি তার কম দেখতে পাবা? তোমার কাছে কম মনে হবে। তুমি দেখো কাছে দাঁড়ায় মোমবাতির আলো দিয়ে বই পড়তে পারবা, কিন্তু দূরে গেলে আলো কম, তুমি বই পড়তে পারবা না। তাহলে কাছে ইন্টেন্সিটি বেশি, দূরে ইন্টেন্সিটি, এইটা দেখো বোঝা যাচ্ছে এই যে ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। বলো তো এই ক্ষেত্রফলটা কিসের ক্ষেত্রফল হবে? আই ইকুয়াল টু যদি লিখি পি ডিভাইডেড বাই এ কি হবে? গোলকের ক্ষেত্রফল। কেন? এই যে একটা বিন্দু উৎসের জন্য তলটা কেমন তল? গোলক তল। এটা দেখো এভাবে বোঝা যায়, একটা মোমবাতি তোমার ঘরের মাঝখানে আছে, তোমার ঘরটা মনে করো এতটুকু একটা এই যে গোলক ঘর, এই গোলক ঘরে দেখো দেওয়ালে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু সমান আলো পড়বে, কিন্তু ঘরটা যদি ঘনক হয় প্রত্যেকটা বিন্দুতে সমান আলো পড়বে? গোলক হলে দেখো উৎস থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, তাহলে এই দেওয়ালটা সেম ভাবে আলোকিত হবে। কিন্তু এবার আমি বললাম যে তোমার তলটা অনেক বড়, তোমার ঘরটা অনেক বড়, তোমার মনে করো ঘরটা গোলক ঘর, ঠিক আছে, কিন্তু সেই গোলক ঘরটা এবার অনেক বড়। এইবার এই দেওয়ালে আগের চেয়ে কম আলো পড়বে না বেশি আলো পড়বে? ইন্টেন্সিটি কমে গেল, ক্ষেত্র বাড়লো, ক্ষেত্র
বড় হলো ইন্টেন্সিটি কমে গেল, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এই ক্ষেত্রফলটা কেমন ক্ষেত্রফল? 4πr²। নিচে তাহলে বলো আর এর সাথে আয়ের সম্পর্ক কেমন? তাহলে এখানে আগে আর ছিল হচ্ছে এতটুকু, আর এখানে এবার আর হলো হচ্ছে এতটুকু, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দূরত্ব বাড়লে ইন্টেন্সিটি কি হয়? কমে। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছি। তাহলে এখানে দাঁড়াইলে যে ইন্টেন্সিটি, দূরে গেলে ইন্টেন্সিটি কমবে, আরো দূরে গেলে কমবে, এভাবে দূরে যাইতে যাইতে তুমি অসীম দূরত্বে যাও, আর এর মান অসীম, অসীম দূরত্বে যাও, অনেক বেশি দূরত্বে যাও, এই ইন্টেন্সিটি টেন্ডস টু 0 হবে, বা অসীমে গেলে ইন্টেন্সিটি থিওরিটিক্যালি কত হবে? 0 হবে। এই বুঝতে পারছো এটা? এবার বলো তো জিরো ইন্টেন্সিটি মানে কি? জিরো ইন্টেন্সিটির আলো মানে কি? জিরো ইন্টেন্সিটির আলো মানেই হচ্ছে অন্ধকার। ঠিক আছে, আমি যদি বলি অন্ধকারকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলো, তাহলে অন্ধকার হচ্ছে, অন্ধকারের অস্তিত্ব আছে আগে সেটা বলো। আলোর অস্তিত্ব আছে, বাট অন্ধকারের অস্তিত্ব আছে? নেই। অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি, সহজ কথা। তাহলে আমি যদি বলি অন্ধকারকে যদি মানে পদার্থবিজ্ঞানের ভাষায় রিপ্রেজেন্ট করি, তাহলে অন্ধকার হচ্ছে জিরো ইন্টেন্সিটির আলো। ঠিক আছে, অন্ধকার বা ডার্কনেস হচ্ছে জিরো ইন্টেন্সিটি অফ লাইট, মানে সেখানে আলোর ইন্টেন্সিটি হচ্ছে 0। আলোর ইন্টেন্সিটি 0 বলে কোনো আলো নেই, তার মানে কি সেখানে? অন্ধকার। তাহলে তুমি যদি অনেক দূরে থাকো, ইন্টেন্সিটি কত? তাহলে তুমি কি দেখতে পাবা? অন্ধকার। এই কারণে অনেক দূরে থাকলে আমরা অন্ধকার দেখি। তাহলে তুমি যেটা চিন্তা করতেছিলে এই যে ওয়েভ ফ্রন্ট অসীম পর্যন্ত যাবে, হ্যাঁ ঠিক আছে অসীম পর্যন্ত যাবে, কিন্তু ইন্টেন্সিটি 0 হয়ে যাবে, এই কারণে তুমি আর দেখতে পাবা না। তাহলে ওয়েভ ফ্রন্টের সাথে মানে ওয়েভ ফ্রন্টের সাথে দেখবো কি দেখবো না এর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, দেখবো কি দেখবো না বা আলো কতটুকু দেখবো এর সাথে সম্পর্ক কার? ইন্টেন্সিটি বা তীব্রতার। বোঝা গেছে ব্যাপারটা? মানে দেখো অন্ধকারের কোনো অস্তিত্ব নেই, অন্ধকারের যদি অস্তিত্ব থাকতো তাহলে হয়তো তুমি একটা চ্যাপ্টার পড়তে অন্ধকার বিজ্ঞান, পড়ো আলোক বিজ্ঞান। তাহলে ম্যাথমেটিক্যালি বা পদার্থবিজ্ঞানের ভাষায় জিরো ইন্টেন্সিটি মানে অন্ধকার। বুঝতে পারছো? জিরো ইন্টেন্সিটি আলো মানে অন্ধকার। তো আজকের ক্লাস এই পর্যন্ত। হোমওয়ার্ক 2টা করে নিয়ে আসবা কিন্তু।